ছাত্রছাত্রী, আমি তনুশ্রী চক্রবর্তী। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বৈজ্ঞানিক আরোহ অনুমান। আরোহ বিজ্ঞানের প্রণেতা জন স্টুয়ার্ট মিল আরোহ অনুমানকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমত তথাকথিত আরোহ অনুমান, দ্বিতীয়ত প্রকৃত আরোহ অনুমান। এই প্রকৃত আরোহ অনুমানকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমত বৈজ্ঞানিক আরোহ অনুমান, দ্বিতীয়ত অবৈজ্ঞানিক আরোহ অনুমান, তৃতীয়ত উপমামূলক যুক্তি। যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে সার্বিক বা সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান। এখানে আমি দুটি নিয়মের কথা বলেছি, এক প্রকৃতির একরূপতা নীতি এবং দ্বিতীয়ত কার্যকারণ সম্বন্ধ। একই পরিবেশে একই রকম আচরণ, অর্থাৎ সমপরিবেশে সম আচরণ করাই হলো প্রকৃতির একরূপতা নীতি। এই একরূপতা নীতির উপর নির্ভর করে কিন্তু আমরা কিছু দৃষ্টান্ত দেখে আমরা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন অগ্নির উষ্ণতা। এক্ষেত্রে কিন্তু অগ্নির যে এই উষ্ণতা বা এই ধর্ম বা জলের যে শীতলতা, এটা কিন্তু কিছু ক্ষেত্রে যে সত্য তা কিন্তু নয়। আমরা কিছু ক্ষেত্রে কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, সার্বিক বা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। তাই বলে এমনটা নয় যে কিছু ক্ষেত্রে যেটা সত্য সেটা সার্বিক ক্ষেত্রে সত্য নয়। প্রকৃতির একরূপতা নীতি অনুসারে কিন্তু সব ক্ষেত্রেই একই রকম ঘটনা ঘটে। যেমন গ্রীষ্মের পরে বর্ষা আসে, বর্ষার পরে শরৎ আসে, দিনের পরে রাত আসে। এর যেমন অন্যতা হয় না, এর বিপরীত দৃষ্টান্ত যেমন আমরা পাই না, সেই রকম এই প্রকৃতির একরূপতা নীতির ওপরে আমাদের ভরসা বা বিশ্বাস আছে বলেই আমরা কিন্তু একটা কিছু দৃষ্টান্ত দেখে আমরা কিন্তু সার্বিক দৃষ্টান্তে সার্বিক সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি। এরপরে আসি কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়মে কি বলা হয়েছে যে না, প্রত্যেকটি কার্যেরই কারণ আছে এবং একই কারণ একই কার্য উৎপন্ন করে। এই দুটি প্রধানত এই দুটি নিয়মের উপর নির্ভর করে এবং পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে আমরা দৃষ্টান্ত সংগ্রহ করে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হই। এটি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল কথা। তাহলে আমরা দেখলাম বৈজ্ঞানিক আরোহ অনুমানের দুটি ভিত্তি, একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নিয়ম এবং কার্যকারণ নিয়ম, এটা হলো আকারগত ভিত্তি, এবং বস্তুগত সত্যতা আমরা কিসের উপরে গ্রহণ করি বা নির্ভর করি, সেটা হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপরে। এইভাবে কিন্তু আমরা বৈজ্ঞানিক আরোহ অনুমানে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। তবে একটা কথা বলা প্রয়োজন যে আমরা যেমন অবরোহ অনুমানে যেমন উদ্দেশ্য বা আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের যে অনিবার্যতা একটা সম্পর্ক থাকে, মানে যৌক্তিক সত্যতার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। এই যৌক্তিক সত্যতা বা অনিবার্যতা কিন্তু থাকে না। তবুও আমরা আরোহ অনুমানে কিন্তু আমরা বৈজ্ঞানিক আরোহ অনুমানে কিন্তু আমরা সিদ্ধান্ত যেটা গ্রহণ করি সেটা নিশ্চিত না হলেও সেটা অনেকাংশেই কিন্তু সেটা সত্য হওয়ার সম্ভাবনা থাকে। প্রধানত এটি হচ্ছে এই সিদ্ধান্তটি হচ্ছে সম্ভব হয়। আশা করি তোমরা বৈজ্ঞানিক আরোহ অনুমান তোমরা বুঝতে পেরেছ।